আজ আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো এটি হচ্ছে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার। তো কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করব। তো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমাদের অ্যাকিউরেট ভ্যালু আসতে পারে, ভুল ত্রুটিও আসতে পারে। তো এই সম্পর্কে আমরা কয়েকটা টার্ম জেনে নিই। প্রথমে আসি নির্ভুলতা বা অ্যাকিউরেসি। কোনো পরিমাপের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মান এবং সঠিক মানের মধ্যে যে সান্নিধ্য সেটাকে বলা হচ্ছে নির্ভুলতা। এবার এই পরীক্ষালব্ধ মান আর সঠিক মানের মধ্যে যে ডিফারেন্স আসে সেটাকে বলা হচ্ছে এরর বা ত্রুটি। এরপর যথার্থতা বা প্রিসিশন। কোনো সময় কোনো পরিমাপ একাধিকবার নির্ণয় করা হয় এবং সেগুলোর গড় নেওয়া হয়। তো এইভাবে যে বারবার নির্ণীত যে ভ্যালুগুলো বা মানগুলো সেগুলো কতবার পুনরাবৃত্তি ঘটছে। যদি একই ভ্যালু বারবার আসে সেই ভ্যালুকে আমরা বলবো বা সেই মানকে বলবো প্রেসাইজ। তো কোনো পরিমাপের ক্ষেত্রে যথার্থতা বলতে বারে বারে নির্ণীত পরীক্ষালব্ধ মানগুলি কতবার পুনরাবৃত্তি ঘটছে তাকে বোঝায়। এবার এই দুটো জিনিসকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো একটা পরীক্ষা 4 জন স্টুডেন্ট করেছে, রমেশ, সুরেশ, রোহিত আর রাকেশ। তো দুবার করে পরীক্ষাগুলো করেছে। প্রথমে আসি রমেশ। তো রমেশ প্রথমবারে পরীক্ষাটা করে যে ভ্যালুটা পেয়েছে সেটা হচ্ছে 2.8। দ্বিতীয়বারে যে ভ্যালুটা পেয়েছে সেটা হচ্ছে 3.00। তো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3। তো এই দুটোর মিন নেওয়া হয়েছে, পাওয়া যাচ্ছে 2.9। তো এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স অনেকটা আছে। তো এটাকে আমরা যথাযথ বা যথার্থ বলতে পারবো না, প্রেসাইজ বলতে পারবো না। কিন্তু এই দুটো ভ্যালু যদি আমরা দেখি যে 3-এর সাথে কতটা ডিফারেন্স আছে, মিন যদি নিই 2.9 আর এটা হচ্ছে 3, অনেকটাই ডিফারেন্স, তাহলে এটা অ্যাকিউরেটও নয়। পরেরটায় আসি সুরেশ। সুরেশ প্রথমবারের পরীক্ষায় যে ফলটা পেয়েছে, যে মানটা পেয়েছে সেটা হচ্ছে 2.91 আর দ্বিতীয়বারে 2.90। তো মিন করলে 2.905। তো এটা হচ্ছে দুটো মানের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তাহলে এটাকে আমরা বলছি প্রেসাইজ। কিন্তু এটা হচ্ছে 3-এর থেকে অনেকটা ডেভিয়েশন হয়ে গেছে, তো এটাকে আমরা অ্যাকিউরেট বলবো না। এরপর চলে যাচ্ছি রোহিত। তো রোহিত প্রথমবারের পরীক্ষায় যে মানটা পেয়েছে 3.01, দ্বিতীয়বারে 2.99। তো দুটোর কাছাকাছি মান, তো মিন করলে 3 হচ্ছে। দেখা যাচ্ছে যে এটা প্রেসাইজ যেহেতু দুটো কাছাকাছি আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে একদম একই হচ্ছে, তো এটাও অ্যাকিউরেট বলবো। এরপর চলে যাচ্ছি রাকেশ। তো রাকেশ দুটো পরীক্ষায় দুটো ফল পেয়েছে, একটা হচ্ছে 2.9 আর একটা হচ্ছে 3.10। তো এক্ষেত্রে মিন নিলে 3 হচ্ছে। তো এটা হচ্ছে যেহেতু দুটো ডিফারেন্সটা অনেকটা বেশি, তাই এটাকে আমরা প্রেসাইজ বলতে পারবো না। কিন্তু যেহেতু ফলটা 3-এর কাছাকাছি বা 3 হয়ে গেছে, তাহলে এটাকে আমরা অ্যাকিউরেট বলবো। এরপর চলে যাচ্ছি সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো এটা কাকে বলে? সিগনিফিক্যান্ট ফিগার্স আর মিনিংফুল ডিজিটস হুইচ আর নোন উইথ অ্যাকিউরেসি উইথ সার্টেনটি। অ্যাকিউরেসি নয়, সার্টেনটি মানে কোনো অঙ্ক সংখ্যার যতদূর পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারি সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। ধরো আমাদের যে ডিজিটাল ব্যালেন্স আছে সেখান থেকে আমরা পয়েন্টের পর 3 ঘর বা পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত আমরা জানতে পারি। কোনো ডিজিটাল ব্যালেন্স আবার পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত নিশ্চিতভাবে মান দেখায়। এরপর চলে যাচ্ছি যে সিগনিফিক্যান্ট ফিগার, এইটা হচ্ছে কোনো অঙ্ক সংখ্যার কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার সেটা কি করে জানবো। এর জন্য 5টা রুল আছে। তো প্রথমে আসি রুল 1, বলছে যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট 0.3267। এটা হচ্ছে নন জিরো ডিজিট, এতগুলো আছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার। পরেরটায় চলে যাচ্ছি জিরো প্রেসিডিং টু ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। মানে নন জিরো ডিজিটের আগে
যে জিরোগুলো আছে সেগুলো সিগনিফিক্যান্ট নয়। তো এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? 2, একটাই। তো 3 নম্বর রুল, জিরো অ্যাট দ্য এন্ড অর রাইট অফ এ নাম্বার আর সিগনিফিক্যান্ট প্রোভাইডেড দে আর অন দ্য রাইট সাইড অফ ডেসিমাল পয়েন্ট। মানে কোনো সংখ্যার ডান দিকে অথবা দশমিক সংখ্যার ডান দিকে যে জিরোগুলো থাকবে তাদেরকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরতে হবে। যেমন এই সংখ্যাটা 260.50, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা? 1, 2, 3, জিরোটাকেও ধরতে হবে, পয়েন্টের পর জিরো এটাকেও ধরতে হবে, 5 সিগনিফিক্যান্ট ফিগার। একই রকমভাবে এটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার, এটা হচ্ছে এক এক নয় 1, 2, 3। এরপর চলে আসছি রুল 4, জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যে শূন্যগুলো আছে সেগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট। এখানে 2.0026, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 5 সিগনিফিক্যান্ট ফিগার। এরপর চলে যাচ্ছি রুল 5, এক্স্যাক্ট নাম্বার হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। যে কোনো এক্স্যাক্ট নাম্বার, এখানে দেখা যাচ্ছে 260, এই সংখ্যাটা আমি লিখেছি, এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার 3। আবার এই সংখ্যাটাকে আমি এরকমভাবে লিখতে পারি 260.000, অসংখ্য জিরো দিতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ জিরো দিতে পারি। তো সেজন্য বলা যেতে পারে যে এক্স্যাক্ট নাম্বারের ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার হতে পারে। এবার যে কোনো একটা অঙ্ক সংখ্যা সেটাকে আমরা এরকমভাবে লিখব, n ইন্টু 10⁻n। এই nটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে। আর স্মল n একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। যেমন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। এরপর চলে যাচ্ছি রাউন্ডিং অফ এ নাম্বার। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো অঙ্ক সংখ্যা তাৎপর্যপূর্ণ নাও হতে পারে। এই তাৎপর্যহীন সংখ্যাগুলোকে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে রাউন্ড অফ এ নাম্বার। ধরো কোনো একটা সংখ্যাকে আমি রাউন্ড অফ করব, তো রাউন্ড অফ করার কয়েকটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে প্রথমে কোন অঙ্ক সংখ্যা পর্যন্ত রাউন্ড আপ করতে হবে সেটা জানা। তো ধরো এরকম একটা সংখ্যা আছে যে 20567, একক, দশক, শতক, হাজার, ধরে নিচ্ছি 1000 অঙ্ক সংখ্যা পর্যন্ত আমাকে রাউন্ড আপ করতে হবে। এর পরের অঙ্ক সংখ্যাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, এটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে এর সাথে 1 যোগ করব, আর বাকি অঙ্কগুলোর সংখ্যার জায়গায় 0 বসিয়ে দেব। এই হয়ে গেল রাউন্ড অফ। আর যদি এটা ধরো এরকম থাকতো যে 205, এরপরে যদি 470 থাকতো, এটাকে যদি রাউন্ড অফ করি তাহলে 5-এর পরে, 1000-এর পরের অঙ্ক সংখ্যাটা যেহেতু 5-এর থেকে কম আছে, তাহলে আমরা এর সাথে 5-এর সাথে 1 যোগ করব না, এটা 5ই রেখে দেবো। তাহলে রাউন্ড অফ করলে হবে 205, তারপর 000। এটা হচ্ছে রাউন্ড অফ হয়ে গেল এটার। এরপর আরেকটা সমস্যা আছে, যদি যে সংখ্যাটার অবলুপ্তি ঘটাতে হবে সেটা যদি 5 হয়, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে 5-এর পরের সংখ্যাটা কি। তো 5-এর পরের সংখ্যাটা যদি 0 না হয়ে যে কোনো একটা অঙ্ক সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যার সাথে 1 যোগ করব। আর যদি 0 হয় তাহলে পরের এক্সাম্পলটাতে দেখাচ্ছি, যদি এটা 5 তারপরে 0 না হয়, অন্য যে কোনো অঙ্ক সংখ্যা হয়, তাহলে এই সংখ্যার সাথে আমরা 1 যোগ করেছি। ধরো 3.653, এটা 5, 6-এর পরে যেহেতু 5, তো এই জায়গাটায় আমাদের অবলুপ্তি ঘটাতে হবে। তো 5-এর পরে 3 আছে, তাহলে এই জায়গাটায় আমরা কি করব, 1 যোগ করে দিলাম। বা 16.2571, তো এই জায়গাটায় আমরা অবলুপ্তি ঘটাবো, কিন্তু এই জায়গাটায় 5 আছে, 5-এর পরে যেহেতু একটা অঙ্ক সংখ্যা আছে, 0 নেই, তাহলে এই জায়গাটায় 1 যোগ করব। যদি 5-এর পরে 0 থাকে, সেক্ষেত্রে
যে সংখ্যাটা অবলুপ্তি ঘটাতে হবে তার আগে 1 যোগ করব যদি সেটা বিজোড় হয়, আর যদি সেটা জোড় হয় সেই সংখ্যাটা একই রেখে দেব। যেমন 7.450 এই সংখ্যাটার সাথে আমরা কিছু যোগ করব না, 7.4 এইরকম ফর্মে রেখে দেব। এবার যোগ বিয়োগের ক্ষেত্রে কিভাবে রাউন্ড আপ করব, তো কিছু অপারেশন রুল আছে, যেমন হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তো সেক্ষেত্রে আমরা দ্য রেজাল্ট রুলটা হচ্ছে এরকম: দ্য রেজাল্ট ক্যান নট হ্যাভ মোর ডিজিট টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট দেন আইদার অফ দ্য সিগনিফিক্যান্ট নাম্বার। মানে এইখানে দুটো অঙ্ক সংখ্যা যোগ করছি আমরা, 0.326, এটার পয়েন্টের পরে 3টে ডিজিট আছে আর এটার পয়েন্টের পরে একটা ডিজিট আছে। তার মানে রেজাল্ট যেটা হবে পয়েন্টের পরে, যেহেতু এটা কম ডিজিট তাহলে পয়েন্টের পরে একটা ঘর থাকবে। তো এমনি অ্যাকিউরেট ভ্যালু হচ্ছে এটা। আর যদি আমরা এটাকে রাউন্ড অফ করি তাহলে অ্যান্সার হবে 1.5। 2 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশান। গুণ এবং ভাগের ক্ষেত্রে নিয়মটা কি? ইন দিস অপারেশনস দ্য রেজাল্ট মাস্ট বি reported with no more significant figure as are there in the measurement with few significant figure. ধরো আমরা এখানে এই দুটো সংখ্যার গুণ করছি, 0.326 আর 1.2, এর মধ্যে এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3 আর এটা 2। তার মানে রেজাল্ট যেটা হবে তার সিগনিফিক্যান্ট ফিগার হতে হবে কম সংখ্যা যেটা, তার মানে 2 সিগনিফিক্যান্ট ফিগার হতে হবে। তাহলে অ্যান্সার হবে, এটা অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু অ্যান্সার হবে যদি রাউন্ড অফ করি 0.39। আশা করছি সবার মোলের ধারণাটা আছে, অ্যাটমিক মাস, মলিকুলার মাস, মোলার মাস, এগুলো সবাই জানো। এরপর চলে যাচ্ছি রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনার প্রথমে আছে রাসায়নিক সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশান। তো পার্সেন্টেজ কম্পোজিশান কাকে বলবো? প্রতি 100 ভাগ ভরের কোনো যৌগে কোনো একটি উপাদান মৌল যতখানি উপস্থিত থাকে সেই সংখ্যাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলবো। তো পার্সেন্টেজ কম্পোজিশান ইকুয়াল টু 1 গ্রাম অণু যৌগে মৌলটির ভর ডিভাইডেড বাই যৌগের গ্রাম আণবিক ভর ইন্টু 100। এরপর চলে আসছি স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণুর সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। যেমন হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, এখানে কার্বন সংখ্যা 6টা, হাইড্রোজেন সংখ্যা 12টা, অক্সিজেন সংখ্যা 6টা। এগুলোকে সরলতম আকারে অনুপাতে প্রকাশ করলে 1:2:1, সেজন্য গ্লুকোজের স্থূল সংকেত হবে CH2O। এরপর চলে যাচ্ছি আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে আণবিক সংকেত বলে। যেমন গ্লুকোজের অণুতে 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে, সেজন্য এর আণবিক সংকেত হবে C6H12O6। তাহলে এক্ষেত্রে একটা সম্পর্ক আছে, যৌগের আণবিক ভর ইকুয়াল টু n ইন্টু যৌগের স্থূল সংকেত ভর, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, n ইকুয়াল টু 1 2 3 4 এরকম হতে পারে। এরপর চলে যাচ্ছি স্টয়চিওমেট্রি। তো স্টয়চিওমেট্রি, এবার আসি স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি কথাটা দুটো গ্রিক ওয়ার্ড, স্টয়চিয়ন মিন্স এলিমেন্ট আর মেট্রন মিন্স মেজার। এর মানে হচ্ছে স্টয়চিওমেট্রি ডিলস উইথ ক্যালকুলেশন অফ মাসেস অর ভলিউম। তার মানে রাসায়নিক সংখ্যানুপাত, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্কের ভিত্তিতে যে গণনা করা হয় তাকে বলা হয় স্টয়চিওমেট্রি। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। তো এক্ষেত্রে 1 মোল মিথেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 2 মোল জলীয় বাষ্প উৎপন্ন করেছে। তো এক্ষেত্রে যদি আমি মোলার মাসকে গ্রামে প্রকাশ করি তাহলে এক্ষেত্রে 16 গ্রাম মিথেন
64 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 32 গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন করেছে। এরপর চলে আসছি লিমিটিং রিয়েজেন্ট। তো স্টয়চিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন অনুযায়ী স্টয়চিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন অনুযায়ী যে কোনো বিক্রিয়ক পদার্থের যতখানি থাকার কথা, যদি ওই বিক্রিয়াটিতে ওই বিক্রিয়ক পদার্থ তার থেকে কম পরিমাণে উপস্থিত থাকে, তাহলে সেই বিক্রিয়কটাকে বলবো লিমিটিং রিয়েজেন্ট। এখানে একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেনের 1 মোল আর 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তো এক্ষেত্রে 1 মোল নাইট্রোজেন এর জায়গায় যদি আমরা হাফ মোল নিই এবং 3 মোল হাইড্রোজেনের জায়গায় 3 মোলই যদি নিই, সেক্ষেত্রে নাইট্রোজেনটা হবে লিমিটিং রিয়েজেন্ট। যদি গ্রামে প্রকাশ করি, আমরা দেখতে পাচ্ছি যে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রামের ক্রিয়া করে। তো এই বিক্রিয়াটিতে যদি আমরা 6 গ্রাম হাইড্রোজেন নিই আর নাইট্রোজেন যদি 14 গ্রাম নিই, সেক্ষেত্রে নাইট্রোজেনটা হবে লিমিটিং রিয়েজেন্ট। এবং এক্ষেত্রে 14 গ্রাম নাইট্রোজেন তো বিক্রিয়া করে যাবে, কিন্তু 14 গ্রাম নাইট্রোজেনের জন্য লাগবে মাত্র 3 গ্রাম হাইড্রোজেন। তো বাকি 3 গ্রাম অবিকৃত অবস্থায় রয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা এটা করি যে 28 গ্রাম নাইট্রোজেন নিই, তার পরিবর্তে আমরা 6 গ্রামের পরিবর্তে যদি আমরা 3 গ্রাম হাইড্রোজেন নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের 14 গ্রাম স্টয়চিওমেট্রিক ইকুয়েশন অনুযায়ী যে 14 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে আর 14 গ্রাম অবিকৃত অবস্থায় রয়ে যাবে এবং কম পরিমাণ থাকবে হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়কটা হবে তখন লিমিটিং রিয়েজেন্ট। দ্রবণে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত গণনা সম্পর্কে আমরা এবার পড়ব। তো কোনো দ্রবণের গাঢ়ত্বকে অনেকগুলোভাবে প্রকাশ করা হয়। তো আমরা দেখব কিভাবে দ্রবণের গাঢ়ত্বগুলোকে প্রকাশ করা হচ্ছে। প্রথমে আসি শতকরা মাত্রা। 100 গ্রাম দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। ধরো 100 গ্রাম কোনো দ্রবণে আমার 10 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের শতকরা মাত্রা হবে 10%। এটা হয়ে গেল ওয়েট বাই ওয়েট। এরপর চলে যাচ্ছি 100 ml কোনো দ্রবণে 10 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, তাহলেও ওই দ্রবণের শতকরা মাত্রা হবে 10%। এটা হয়ে গেল W/V, এইভাবে প্রকাশ করা। এরপর চলে যাচ্ছি 100 গ্রাম কোনো দ্রবণে 10 ml দ্রাব দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের শতকরা মাত্রা হবে 10%। এটা হয়ে গেল V/W, এইভাবে প্রকাশ করা। এরপর চলে যাচ্ছি মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো দ্রবণের কোনো একটি উপাদানের মোল সংখ্যাকে ওই দ্রবণের সকল উপাদানের মোল সংখ্যার যোগফল দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় মোল ভগ্নাংশ। তো কোনো দ্রবণে দ্রাবের মোল সংখ্যা যদি N2 হয় ও দ্রাবকের মোল সংখ্যা যদি N1 হয়, যদি এটা বাইনারি মিক্সচার হয়, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ X2 = N2/N1 + N2। দ্রাবকের মোল ভগ্নাংশ যদি X1 হয়, X1 = N1/N1 + N2। তাহলে এই মোল ভগ্নাংশগুলোকে যদি আমরা যোগ করি, X1 + X2 = N1/N1 + N2 + N2/N1 + N2 = 1। এরপর চলে আসছি ppm বা পার্টস পার মিলিয়ন। কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোনো দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে ওই সংখ্যা দ্বারা ppm এককে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করা হয়। এরপর চলে আসছি মোলারিটি। কোনো দ্রবণে 1 লিটার কোনো দ্রবণে যত গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটিকে ক্যাপিটাল M এইভাবে এক্সপ্রেস করা হয়। তো ক্যাপিটাল M = দ্রাবের মোল সংখ্যা = দ্রবণের আয়তন লিটার এককে। এরপর চলে আসছি মোলালিটি। মোলালিটিকে স্মল m দ্বারা প্রকাশ করা হয়। 1000 গ্রাম অথবা 1 কেজি দ্রাবকের মধ্যে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। মোলালিটি ছোট হাতের m = দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ভর কেজি এককে। এরপর চলে আসছি নরমালিটি। 1 লিটার দ্রবণে
দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। নর্মালিটি ক্যাপিটাল N ইকুয়াল টু দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন লিটার এককে। এই মোলারিটি, নর্মালিটি বা মোল ভগ্নাংশ, ওদিকে আমরা পড়েছি স্টয়চিওমেট্রি, তারপর আমরা এখানে পড়লাম শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এইগুলো সম্পর্কে এইগুলোর থেকে অনেকগুলো প্রবলেম আসে। তো এই প্রবলেমগুলো সলভ করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো আমি পরে এক এক করে কিছু প্রশ্ন গ্রুপে অ্যাড করব এবং সেগুলো ওগুলোকে সলভ করবে, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যেটা পড়ব সেটা হলো লস অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগ সূত্রাবলী। তো 5টা সূত্র আমাদের সিলেবাসে আছে। 5টা সূত্র আমরা দেখে নিই কী কী। প্রথমে আছে ভরের নিত্যতা সূত্র। তো এই সূত্রটা আমরা আগে থেকেও পড়ে এসেছি। জড় পদার্থ অবিনশ্বর, জড় পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান। এরপর চলে আসছি স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী প্রাউস্ট। সূত্রটা হচ্ছে এরকম যে একটি যৌগকে যে কোনো উপায়ে প্রস্তুত করা হোক না কেন, ওর মধ্যে উপাদান মৌলগুলির অনুপাত সর্বদা স্থির থাকবে। তো যদি জলের কথা আমরা ভাবি, যে জলকে যে কোনো উপায়ে প্রস্তুত করা হোক না কেন, এর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে 1:8। বা কার্বন ডাইঅক্সাইডের কথা যদি আমি ভাবি, তাহলে কার্বন আর অক্সিজেনের ওজনের অনুপাত হবে 3:8। এরপর চলে আসছি গুণানুপাত সূত্র। সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী ডাল্টন। সূত্রটা এইরকম যে দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগিক পদার্থ উৎপন্ন হয়, তখন একটির নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলটি যে অনুপাতে যুক্ত হয় তাদের অনুপাত সরল হয়। দুটি মৌলিক পদার্থ হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড আর জল উৎপন্ন করে। তো জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত হচ্ছে 2:16, আর হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত হচ্ছে 2:32। তো হাইড্রোজেনের স্থির ভাগ বা স্থির ওজন 2 ভাগের সাথে অক্সিজেনের যুক্ত অক্সিজেনের অনুপাত হচ্ছে 16 আর এখানে 32, তাহলে এই অনুপাতটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এরপর চলে আসছি মিথনুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী রিক্টার। একটু বড় সূত্রটা, বিবৃতিটা এরকম: ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই ভরে বা ওই ভরগুলির সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পর যুক্ত হবে। ধরে নিচ্ছি দুটি মৌলিক পদার্থ কার্বন ও অক্সিজেন পৃথকভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে প্রথমে হচ্ছে মিথেন, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। তো মিথেনের ক্ষেত্রে হাইড্রোজেন আর কার্বনের অনুপাত হচ্ছে 1:3, আর জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত হচ্ছে 1:8। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের স্থির ওজন 1 ভাগের সাথে কার্বন আর অক্সিজেনের যুক্ত হওয়ার যেভাবে যুক্ত হয়েছে সেই অনুপাতটা হচ্ছে 3:8। এখানে 3 আর এখানে 8। এবার যদি এরা নিজেরা যদি যৌগ গঠনে সমর্থ হয়, সেক্ষেত্রে দেখব যে কার্বন আর অক্সিজেনের অনুপাত কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন আর অক্সিজেনের অনুপাত হচ্ছে 12:32, দ্যাট ইজ ইকুয়াল টু 3:8। এটাই হলো মিথনুপাত সূত্র। এরপর চলে যাচ্ছি গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো গ্যাস আয়তনের সূত্রটা এটাও বোধহয় আমরা আগে পড়ে এসেছি, ক্লাস 10 বা 9 ছিল। গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার সময় সমচাপ ও উষ্ণতায় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে
বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের আয়তনের অনুপাত সরল অনুপাতে থাকবে। তো একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি যে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যদি জলীয় বাষ্প উৎপন্ন করে, সেক্ষেত্রে হাইড্রোজেনের 2 ভাগ আয়তনের হাইড্রোজেনের সাথে 1 ভাগ আয়তনের অক্সিজেন যুক্ত হয়ে 2 ভাগ আয়তনের জলীয় বাষ্প উৎপন্ন করে।